শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক 18 সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রী আজকে সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তরকালে বলেছেন প্রচণ্ড প্রত্যাশার চাপ অনুভব করছেন তিনি। পাশাপাশি তিনি এও বলেছেন যে প্রতিহিংসাপরায়ণ যে রাজনীতি তা থেকে বেরিয়ে আসতে হবে। বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান উনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। উনি বলেছেন যে গরম বিরোধী দল হতে চান না, গঠনমূলক সমালোচনাই করতে চান। সরকারের মাঝে নানা রকম চাপ যেমন আছে, তাপও আছে বিরোধী দলের পক্ষ থেকে প্রতিনিয়তই নানা রকম যুক্তি পাল্টা যুক্তি রয়েছে। এছাড়া ঘরে বাইরেও নানা রকম চাপ হয়তো সরকার অনুভব করছে। সাম্প্রতিক সময়ে আমরা ভারতের সাথে সীমান্তের উত্তেজনার পাশাপাশি সরকারের একজন উপদেষ্টার সাথে বিমানবন্দরের যে অনাকাঙ্ক্ষিত আচরণ সেগুলো দেখলাম। সার্বিক কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি তাপে চাপে সরকার। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন জবান সম্পাদক জনাব রেজাউল করিম রনি, রয়েছেন banglanews24.com-এর সম্পাদক জনাব তৌহিদুল ইসলাম মিন্টু। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব জনাব ফরিদুল হক। আলোচনায় যাবার আগে আমরা দিনের শিরোনামগুলো একটু দেখে আসব। জনপ্রত্যাশা পূরণে প্রচণ্ড চাপ অনুভব করছেন সাংবাদিকদের সাথে প্রধানমন্ত্রীর খোলামেলা স্বীকারোক্তি। অনৈতিক কাজে কোনো ছাড় নয়, সতর্ক করলেন দলীয় নেতাকর্মীদের। সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় কাজ করছে সরকার, জানালেন মির্জা ফখরুল। দীর্ঘদিন পুঞ্জীভূত সমস্যা সমাধানে গণমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মকে একই ছাতার নিচে আনতে চান তথ্যমন্ত্রী। চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে বললেন রেলমন্ত্রী। ভারতের সাথে ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয়নি, দিল্লিতে হেনেস্তার অভিযোগ তথ্য উপদেষ্টার। সংবিধান সংশোধন কমিটিতে নাম দেওয়ার সিদ্ধান্ত নেয়নি জামায়াত, সংস্কারের প্রস্তাব বিবেচনার আশ্বাস। জুলাই সনদ বাস্তবায়নে রাজপথের আন্দোলনের হুঁশিয়ারি। রাজধানীর আদাবরে হামলার শিকার ওসি ও এসআই, দুই সন্দেহভাজন ছিনতাইকারী গুলিবিদ্ধ। লালমনিরহাটে শিশু হত্যার জেরে ব্যাপক সংঘর্ষ, আহত অন্তত 30। দর্শক, আমরা শিরোনাম শুনছিলাম, এবারে বিস্তারিত আলোচনায় যাব। আজকের যে আলোচনা, প্রথমেই ফরিদুল হক আপনাকে দিয়ে যদি আলোচনা শুরু করি। যে বিষয়টি আমরা বলছিলাম অনুষ্ঠানের শুরুতে, সরকার নিজেও বলছে প্রত্যাশার চাপ রয়েছে। এর মাঝে বিরোধী দলের পক্ষ থেকে নানা বিষয়ে যে মন্তব্য করা হচ্ছে, কেউ কেউ বলছে নেহায়েত বিরোধিতার খাতিরেই কি বিরোধিতা করা হচ্ছে, নাকি সরকারকে দায় চাপানো হচ্ছে। ধরুন দিল্লিতে যে ঘটনা ঘটল সেটিকে বলা হচ্ছে সরকারের পুরোপুরি কূটনৈতিক ব্যর্থতা। ইভেন বেনজির আহমেদকে যে দুবাইতে গ্রেফতার করা হলো সেটিকেও সরকারের কে সাধুবাদ জানানোর কোনো বিষয় বিরোধী দলের পক্ষ থেকে নাই। সব কিছু মিলিয়ে বিরোধী দল কি কেবল বিরোধিতার খাতিরেই বিরোধিতা করছে, নাকি গঠনমূলক সমালোচনা করছে, যেটি বিরোধী দলীয় নেতা বলছে যে তারা করবেন? আপনার কাছে কি মনে হয়? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যে অভিযোগগুলো দিলেন এগুলো কোনো দায়িত্বশীল কেউ এই ধরনের কথা বলেছে আমার জানা নাই। মানে কি বলেন যে সরকারের কূটনৈতিক ব্যর্থতা কিংবা এই ধরনের বিষয়, বরঞ্চ বেশিরভাগ মানুষ আমরা তথ্য উপদেষ্টা যে অবস্থান নিয়েছেন সেটার পক্ষই নিয়েছি আমরা। এবং আমরা মনে করি যে উনি যে যুক্তিটা দিয়েছেন, আমি আজকে ওনার সংবাদ সম্মেলনে উনি যখন কথা বলছিলেন শুনছিলাম, উনি যেটা বললেন যে এইটুকু দেখানো দরকার ছিল যে আমরা এটা করতে পারি। হ্যাঁ, তো এই গার্ডসটা দেখানো দরকার ছিল এবং উনি পরিষ্কারভাবে বলেছেন যে এই গার্ডসটা আমি ব্যক্তি জাহিদুর রহমান না, আমি আসলে বাংলাদেশ রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে এখানে গিয়েছিলাম, বাংলাদেশ হাই কমিশনার এখানে উপস্থিত ছিল। তারপরেও যেই ব্যবহার করা হয়েছে, এই গার্ডসটা দেখানো দরকার ছিল, তো এটা তো অবশ্যই সাধুবাদ জানানোরই ব্যাপার। আলাদা করে কেউ এটা নিয়ে বিরোধিতার খাতিরে বিরোধিতা করেছে বলে আমার জানা নেই। আর মানে ইয়ের ব্যাপারটা, বেনজির আহমেদের ব্যাপারটা দিনে তো পার্লামেন্টে আলোচনা হয়েছে, পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই এটা জানিয়েছেন, পার্লামেন্টের মাধ্যমেই তো আমরা ব্যাপকভাবে জিনিসটা সামনে আসে। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এখন আজকে আমি দেখলাম যে ইতিমধ্যে কি বলে যে সংযুক্ত আরব আমিরাত সরকার যে টাইমলাইন দিয়েছিল যে 30 দিনের মধ্যে লিখিত আবেদন, সেই প্রক্রিয়াও শুরু হয়েছে, অথবা ইতিমধ্যে তাদেরকে লেটার দেওয়া হয়েছে, এই ধরনের একটা নিউজ আমি দেখছিলাম। তো এটাও একটা ভালো ব্যাপারই। এখন দ্রুততম সময় তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা,
এবং এটা একটা নজির সৃষ্টি করতে পারা আমাদের জন্য খুব জরুরি, যে আপনি যত বড় মানুষই হন, যত বড় মাফিয়াই হন, আপনাকে বিচারের আওতায় আসতে হবে যদি আপনি অপরাধ করেন। তো পরবর্তীতে যারা এইরকম পদে থেকে পদকে ব্যবহার করে যারা এই ধরনের মাফিয়া সাম্রাজ্যের খুঁটি হতে চাইবেন, তাদের জন্য একটা বড় নজির হবে। তো সেই দিক থেকে তো মানে সরকার রাইট ট্র্যাকেই আছেন না, সরকার রাইট ট্র্যাকের ব্যাপারটা আবার ডিফারেন্ট। মানে দেখেন, এখানে আলাদা আলাদা ভাবে কথা বলার ব্যাপার আছে। প্লিজ, এইটা তো ধরেন সরকার মাত্র বসেছে 3-4 মাস, ভেতরে রাইট ট্র্যাক ধরেন আপনি যদি সরকার যা যা যেভাবে করছে সব যদি ধরেন তাহলে তো রাইট ট্র্যাক, কিন্তু সরকার যেভাবে যেভাবে করছে এটা আমাদের প্রত্যাশায় এগুলো ছিল কিনা, এই প্রশ্নগুলো আমরা যদি করি তাহলে অনেকগুলো জিনিস আমাদের প্রত্যাশার মধ্যে ছিল না। যেমন সকল প্রতিষ্ঠানে দলীয় লোকদেরকে নিয়োগ দিবে, এটা আমাদের প্রত্যাশার মধ্যে ছিল না। কিংবা ধরেন যেগুলো প্রতিষ্ঠান, মানে যেগুলো স্টেট ইনস্টিটিউশন, যেগুলো সরকারি প্রতিষ্ঠান নয়, সরকারি প্রতিষ্ঠান আর স্টেট ইনস্টিটিউশনের মধ্যে পার্থক্য আছে। তো সেই জায়গাগুলো আস্তে আস্তে করে সরকার ওই আগের মতো করে নির্বাহী বিভাগের অধীনে নিয়ে পরিচালনা করবে। কিংবা সুপ্রিম কোর্ট সচিবালয় যেভাবে বাতিল করা হয়েছে, আজকে এটা শুনানি ছিল, সেটা কি হয়েছে সেটা অবশ্য আমি সারাদিন বাইরে ছিলাম, আমি দেখতে পারিনি। 19 সেপ্টেম্বর সম্ভবত তারিখ নির্ধারণ করা হয়েছে। আজকে আবার আর একটা নতুন তারিখ দেওয়া হয়েছে, দেখ এটা আমি জানতাম না। আজকে একটা শুনানি ছিল, তো কিন্তু স্থগিত করে দিয়েছে রাষ্ট্রপক্ষের আপিলের প্রেক্ষিতে, যেটা হাইকোর্টই যেটা করেছিল, কোর্ট আপিল বিভাগ এটাকে স্টে করে দিয়েছে। ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে যেই সুপ্রিম কোর্টের সচিবালয় করা হয়েছিল, সেই সুপ্রিম কোর্টের সচিবালয় বাতিল করে দিচ্ছে এই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এটা একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে আমাদের সাথে। তো এরকম সংস্কার, মানে এখানে দুই ধরনের ব্যাপার আছে। একটা হচ্ছে যে রাষ্ট্র কিংবা সরকার কিভাবে পরিচালিত হচ্ছে, সেটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে আমরা লাস্ট যে নির্বাচনটা আমরা ফেস করলাম, এই ফেসটা তো সাধারণ মানে একটা নির্বাচন না যে সাধারণভাবে একটা সরকারের মেয়াদ শেষ হয়ে গেছে, একটা নির্বাচন হয়েছে, আর একটা নতুন সরকার এসেছে, ব্যাপারটা তো তা না। একটা বড় বড় পরিবর্তনের মধ্য দিয়ে এই সরকারটা এসেছে। তো এই সরকারের উপরে অনেকগুলো দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো একটা তো হচ্ছে রাইট ট্র্যাকে সরকার পরিচালনা করতে পারে, এটা একটা স্বাভাবিক দায়িত্ব। এর বাইরে তার কাছে অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, যে রাষ্ট্রকে সংস্কার করা কিংবা পুনর্গঠনের যে কমিটমেন্ট আমাদের ন্যাশনালি ছিল, এটা শুধুমাত্র এই সরকারের একার ব্যাপার না, ন্যাশনালি যেটা ছিল সেইখানে কি উদ্যোগ নিচ্ছে কিংবা সেটা কোন দিকে যাচ্ছে, সেই জায়গাতে তো আমরা দেখছি যে একেবারে প্রায় বলা চলে যে বেশিরভাগ সংস্কার উদ্যোগকেই ভেস্তে দেওয়া হয়েছে। সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হয়নি, এবং আজকে শুনলাম যে সংবিধান সংশোধনের কমিটি করবে পথে। পঞ্চদশ সংশোধনীর আগেও হাসিনা এরকম একটা কমিটি করে নিজের মতো করে সংশোধনী করেছিল। বাংলাদেশে যেটা হয় যে বাংলাদেশের সংবিধানের যে সংশোধনীর ব্যাপারটা আপনি যদি দেখেন, এক্সেপ্ট ত্রয়োদশ সংশোধনী করতে বাধ্য হচ্ছে আন্দোলনের মুখে, এটাকে যদি আপনি বাদ দেন। আর দ্বাদশ সংশোধনীতে ওই সময় প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে প্রাইম মিনিস্টারিয়াল সিস্টেমের এইটাও মোটা দাগে একটা ঐক্যমত ছিল। এই দুইটা সংশোধনী বাদে যে সংশোধনীগুলো হয়েছে, বেশিরভাগ সংশোধনী একটা দলের সংশোধনী হয়েছে, এটা কিন্তু কোনো জাতীয় সংশোধনী হয়নি। কিন্তু কনস্টিটিউশন তো একটা দলের না, কনস্টিটিউশন সবার। তো সেই জায়গাটার মধ্যে ধরেন সরকারের সামনে এখন একটা মানে কি বলে যে বিরাট পরীক্ষা, যে এই পরীক্ষাটা ওনারা কি দলীয় সংশোধনী করবেন নাকি ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করবেন, এই প্রশ্নই আসলে ঠিক করে দিবে আগামী দিনে। আমরা একটু এই প্রশ্নটা রেখে আসি। রেজাউল করিম রনি আছেন আমাদের সঙ্গে, আছেন তৌহিদুল ইসলাম মিন্টু, আমি আপনার কাছেও শুনবো, শুনে আসি। রেজাউল করিম রনি, যে প্রসঙ্গগুলো বলছিলেন মোটা দাগে আপনি প্রত্যেকটি বিষয় শুনেছেন। সকল প্রতিষ্ঠানের দলীয়করণ এবং সংবিধান সংস্কার কি সরকারের মতোই করবে না সবার ঐক্যমতের ভিত্তিতে করা হবে? গঠনমূলক সমালোচনা করার জন্য প্রথমত যেটা দরকার সেটা হলো যে আওয়ামী লীগের খাসিলত বন্ধ করতে হবে। আওয়ামী লীগের খাসিলত কি? ন্যারেটিভ করা, প্রোপাগান্ডা ছড়ানো, সেন্সেশনালাইজেশন করা, তিলকে তাল বানানো, ঘটনা যা না সেটা হাজির করা, এবং যেটা ঘটনা সেটাকে আড়াল করা, এই ধরনের জিনিস থেকে বের হইতে হবে। বের হয়ে, এবং আপনার বিরোধী দলের সর্বোচ্চ নেতা উনি একজন গুজব প্রচারকারী নেতা হিসাবে কিন্তু ইতিমধ্যে খ্যাতি অর্জন করেছেন। আপনি দেখেছেন এর আগে আপনার যখন গাজীপুরে এটা প্রেম গঠিত ঘটনা, এটাকে উনিরা জাতীয় পর্যায়ে ইস্যু বানানোর চেষ্টা করেছেন। আবার এবার নিজেদের দলের ধর্ষণ এবং ভ্রূণ হত্যার ঘটনাকে গুম হিসাবে প্রচার করে ওনার আইডি থেকে উনি প্রচার করেছেন। যাই হোক, ফলে বিরোধী দলের পরে আবার বহিষ্কার করা হয়। যাই হোক, পরে তো আবার ইসলাম দিয়ে আবার জাস্টিফাই নানা কিছু তারা করছে এটা নিয়ে। যাই হোক, এখানে সংস্কার নিয়ে আমরা বহু কথা বলছি। আজকে এনসিপির নেতা এখানে ফরিদ অনেক বিস্তারিত আলোচনা করলো আবারও।
এই ইস্যু নিয়ে ফরিদের সাথে আমার অনেক টকশোতে অনেক আলাপ হয়েছে, এটা মীমাংসিত ইস্যু। সংস্কার করতে বিএনপি বদ্ধপরিকর, অক্ষরে অক্ষরে জুলাই সনদে বাস্তবায়ন করবে বিএনপি, এটা জাতির কাছে তার অঙ্গীকার। কিন্তু এর বাইরেও সংস্কার বলে ডিপ স্টেট এনজিওদের একটা এজেন্ডা আছে। 1/11-এর সময়ও সংস্কার সংস্কার, তখন দেখবেন যে সংস্কারপন্থী নামে ধারাই বের হয়ে গেছিল। সংস্কারটা একটা নেগেটিভ ভাবে তখন ফলে সংস্কারের portrait রাজনীতি হয়েছে। বাংলাদেশের জনগণ খায় না, এটা প্রমাণিত। খাইলে মনিউদ্দিন ফখরুদ্দিনের সরকার সফল হইতো, কিন্তু গণঅভ্যুত্থানের পরে এটা মনিউদ্দিন ফখরুদ্দিনের সাথে আবার গোলায় ফেলার সুযোগ নাই। গণঅভ্যুত্থানের পরে বিএনপির এজেন্ডাটা সংস্কার না, বিএনপির এজেন্ডা হলো দেশ পুনর্গঠন করা। এখন এই পুনর্গঠন প্রক্রিয়াটা এনজিও, প্রজাতন্ত্রী, বুদ্ধিজীবীদের আলোকে হবে না জনগণকে সাথে নিয়ে রাজনৈতিক প্রক্রিয়া হবে, এটা হলো আলোচনার বিষয়। সেখানে বিএনপি রাজনৈতিক প্রক্রিয়ায় আগাচ্ছে, এবং রাজনৈতিক প্রক্রিয়া আগাইলে হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। সংবিধান সংশোধন করার পদ্ধতিটাও সাংবিধানিক হইতে হবে। এই যে এখানে পঞ্চদশ সংশোধনীর কথা বলা হইল, পঞ্চদশ সংশোধনীটা ইটসেলফ অসাংবিধানিক ছিল, দ্যাটস ওয়াই এটা বাতিল হয়েছে। পঞ্চদশ সংশোধনী শুধু গণঅভ্যুত্থান না, হাসিনার পতন না, যে কোনো সাংবিধানিক আলোচনায় এটা বাতিলযোগ্য। এটা নিয়ে রেদওয়ানুল হকের হাসিনার আমলেই 12তম আর 13দশের কথা বলছেন। হ্যাঁ, আমি আসতেছি। হাসিনার আমলে এটা নিয়ে আমি একাধিক লিটারেচার দেখাইতে পারবো। আনকনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন এই নামে যে বিখ্যাত সংকলন আছে, এটা রাউটলেস থেকে বের হয়েছে, সেখানে রেদওয়ানুল হকের লেখা আছে পঞ্চদশ সংশোধনী এটা বাতিল হয়েছে শুধুমাত্র গণঅভ্যুত্থান হয়েছে, হাসিনা পতন হয়েছে তা না, এটা ইটসেলফ অসাংবিধানিক। ফলে সংবিধান সংশোধনটাও সাংবিধানিক হইতে হবে। কিন্তু যারা ডেমোক্রেটিক রাজনীতি করে না, যাদের রাজনীতিটা একটা আরএসএস বিজেপি মডেলের, একটা চেতনা লেভেলের রাজনীতি, তাদের কাছে তো সব প্রক্রিয়ার ব্যাপার নেই, তারা হলো ধরতক্তা মার পেরেক, তারা একটা এনার্কির মধ্য দিয়ে সব কিছু করতে চায়। কিন্তু একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি এটা করতে পারে না। লিবারাল ডেমোক্রেটিক পার্টিকে সাংবিধানিক ধারাবাহিক, দেখুন আমি আপনাকে বলি, গণঅভ্যুত্থান হয়েছে ভালো কথা, গণঅভ্যুত্থান হওয়ার মধ্য দিয়ে সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে গেছে, যে কথাটা আমি শুরুর থেকে বলি। এবার আমাদের কাজ হলো সেকেন্ড রিপাবলিক এটা প্রোটেক্ট করা। আপনাদের শুরু থেকে চাওয়ার দরকার ছিল গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচন, তা না করে আপনারা গণভোট টনভোট এমন জিনিসপত্র গেলেন যেগুলোর প্রতি আসলে জনগণের এরকম আস্থা নেই, এবং সেটার মধ্য দিয়ে আপনারা সেকেন্ড রিপাবলিক যে প্রক্রিয়া শুরু হইতে পারতো সেটার বিরুদ্ধে গিয়ে দাঁড়াইলেন। এটা যারা করছে, যে দল করছে, এটা বিএনপি সহ যে দল করছে, আমি সবার এই প্রস্তাবনার বিরুদ্ধে ছিলাম, আমি গণপরিষদের পক্ষে ছিলাম সবসময় শুরুর থেকে। তো যাই হোক, এখন তারপরে যেটা হইল না, তখন বাকি থাকে কি, বাকি থাকে সংসদ নির্বাচনের পরে আরেকটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলতে হবে, যেহেতু গণঅভ্যুত্থান হওয়ার পরেও সংবিধান স্থগিত ছিল না, ফলে সাংবিধানিক ধারাবাহিকতায় আপনি যদি একটা গণঅভ্যুত্থানের পরে সরকার গঠন করতে পারেন, তাহলে আপনি হুট করে এখন সংবিধান সংস্কার, তারপরে হলো এই নতুন বন্দোবস্ত, নতুন করে সবকিছু করার ক্ষেত্রে, জুলাই সনদ বাস্তবায়ন করার ক্ষেত্রে এই সাংবিধানিক ধারাবাহিকতা লঙ্ঘন করতে পারেন না, করার কোনো সুযোগ নেই। স্কোপ আপনার গণঅভ্যুত্থানের সরকারই দেয়নি, ফলে বিএনপির ঘাড়ে এটা চাপানোর কোনো সুযোগ নেই। বিএনপিকে এটা বিএনপি মানতে বাধ্য। জি, হ্যাঁ, আমি সেই ধারাবাহিক শেষ করি। তো ফলে আরেকটা এখানে যেটা বলেন, দেখেন পঞ্চম সংশোধনীর কথাটা কিন্তু বলা হইল না এখানে, বাকিগুলো বলো পঞ্চম সংশোধনী। উনি বলছেন যে দুইটা সংশোধনী মোটা দাগে ঐক্যমতের ভিত্তিতে হয়েছে, দ্বাদশ এবং ত্রয়োদশ সংশোধন আপনি ঐক্যমতের ভিত্তিতে করেন নাকি আপনি আপনার, কিন্তু অন্যান্যগুলো দলের প্রয়োজনে হয়েছে, বিশেষ দলের প্রয়োজনে সংশোধন করার তো কোনো সুযোগ নেই। কারণ হলো বাংলাদেশের সাংবিধানিক এতদিনের রাজনীতিতে যে ম্যান্ডেটটা দেওয়া আছে, 2/3 মেজরিটি পাওয়া, এটা নিয়ে অনেক সমালোচনা আছে। এটা যে খুব সহি তরিকা তা না, কিন্তু এটা তো একটা ডেমোক্রেটিক নর্মস। এটা যখন দিয়ে দেয় কাউকে, হ্যাঁ, 2/3 মেজরিটি তো আপনি আন্ডারমাইন করতে পারেন না, কারণ এটা তো জনগণের রায় হয় ইটসেলফ, যে তখন এখন হাসিনা এটা ম্যানুভারিং করে 2/3 মেজরিটি নিয়ে তারপরে তার মতো করে সংবিধান বাস্তবায়ন করেছে, দেখে তো এটা অসাংবিধানিক হয়েছে, এটা তো হাসিনার মডেল হয়েছে। কিন্তু এই নির্বাচনটা তো শত্রুরাও বলতেছে যে নির্বাচনটা ঐতিহাসিক একটা নির্বাচন হয়েছে, এটা বিরোধী দল সবাই বলতেছে, ফলে সেটা হাসিনার আমলে সংবিধান সংশোধনের সাথে এটা তো মিলানোর কোনো সুযোগই নেই। ফলে এখন সংবিধান সংশোধনের জন্য যে কমিটি করা হচ্ছে, সেই কমিটি তো বিরোধী দলকে আহ্বান করা হচ্ছে, সেখানে এনসিপি আছে, সংখ্যায় কম হলেও সংসদে তারা ভোকাল এবং গুরুত্বপূর্ণ রোল প্লে করছে, তারা আছে, জামাত আছে। এখন তারা যদি মনে করে যে তারা তো বলতেছে যে অংশগ্রহণ করবে না, that will not be মানে ফাংশনাল, that will be ornamental, তাদের কথা হচ্ছে যে এটা তারা তো বলতেই পারে। এখন এটা ফাংশনাল না অর্নামেন্টাল, এটা তো আপনার এটা তো হওয়ার পরে আমরা বুঝবো। কারণ এইটা না হইলে, সংবিধান সংস্কার না হইলে, এই যে কথাগুলো বলা হচ্ছে যে বিএনপি ওইটা মানলো না, মানবাধিকার কমিশন মানলো না, পুলিশ সংস্কার করলো না, গুম কমিশন সংস্কার করলো না, সচিবালয় করলো না, আইন সচিবালয় করলো, এগুলোর সাথে যে সংবিধান সংস্কারের সম্পর্ক আছে, এই আলাপটা তো আসতেছে না। এটা তো আমরা বারবার বলতেছি, সংবিধান সংস্কার পরে এইগুলো বিএনপি যেভাবে কমিট করছে, যেভাবে জাতির সামনে স্বাক্ষর করে, সেভাবে বিএনপি করবে, অক্ষরে অক্ষরে করবে, ডেফিনেটলি করবে। এটা হলো একটা এনাবেল ডেমোক্রেটিক পার্টি, যে আপনি না গেলেই সংবিধান
অশুদ্ধ হয়ে যাবে, অসাধু হয়ে যাবে। কিন্তু এখনো পর্যন্ত যে সাংবিধানিক কাঠামো আছে তাতে করে আপনার এই ধারণা সত্য হবে না, কারণ 2/3 মেজরিটি জনগণ বিএনপিকে দিয়েছে। এবং যেহেতু এই বিগত সংবিধানের আলোকে এই সরকার গঠিত হয়েছে, তাহলে এই 2/3 মেজরিটির আলোকে সে সংবিধান সংস্কার করতে পারে। এখন এই সংবিধান সংস্কার সংশোধন যেইটাই বলেন না কেন আপনি করে সে ডেমোক্রেটিক ধারা এস্টাবলিশ করতেছে, সে 70-এর ওই কাঠামো থেকে বের হয়ে গণতান্ত্রিক ধারায় যাত্রা শুরু করছে, নাকি আবার হাসিনার কাঠামোতে ফেরত যাচ্ছে, এইটা নিয়ে আপনি সমালোচনা করতে পারেন। সেক্ষেত্রে ডেফিনেটলি বিএনপি নিজেই অঙ্গীকার করেছে, আমরাও বহুবার বলেছি, একটা গণতান্ত্রিক মুজিববাদী কাঠামোর বাইরে এসে এইটা সাংবিধানিক ফ্যাসিবাদ যেটাকে আমরা বলি, সেই কাঠামোর বাইরে এসে একটা গণতান্ত্রিক যাত্রা শুরু করতে হবে। এটা বিএনপির ডিউটি। এই ম্যান্ডেট বিএনপিকে জনগণ দিয়েছে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই বিএনপির। ফলে এই সুযোগে এই গণতন্ত্রকে শক্তিশালী করার প্রক্রিয়ায় বিরোধী দল অংশগ্রহণ করবে কি করবে না এটা তাদের সিদ্ধান্ত। যদি তারা না করে মনে করে তারা অংশগ্রহণ না করলেই এই জিনিসটা অসহী হয়ে যাবে, এখনো পর্যন্ত যে সাংবিধানিক কাঠামো, এখনো পর্যন্ত যে লিগ্যাল আপনার আসপেক্ট, তাতে করে তাদের এই যুক্তি কার্যকর হওয়ার কোনো লক্ষণ বা কারণ নেই। সরকারের যে প্রত্যাশার চাপের কথা বলা হচ্ছে, পাশাপাশি বিরোধী দলের সাম্প্রতিক সময়ের বিভিন্ন বক্তব্য, শুরু থেকেই সব কিছু মিলিয়ে কীভাবে দেখছেন এবং সরকার কি রাইট ট্র্যাকে আছে কিনা, যেটি বলছিলেন জনাব ফরিদুল হক এবং রেজাউল করিম রনি, আপনার বক্তব্য শুনবো। সবসময় সব সরকারি চাপে এবং তাপে থাকে। প্রত্যাশার চাপটাই সরকারের প্রতি একটু বেশি, কেননা এত বিপুল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যখন ক্ষমতায় এসছে, সংশ্লিষ্ট আসনের ভোটার প্রতিরা ধরেন 209টি আসনের ভোটার সহ এখন সারা বাংলাদেশের লোক, এখন মানুষ প্রায় 20 কোটি মানুষ, তারা অনেক দিন ধরে নির্যাতিত, গুমের শিকার, নানা ধরনের অর্থনৈতিক বঞ্চনার শিকার, মামলা হামলা, কর্মীদের পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। তো তাদেরও প্রত্যাশা অনেক, কেউ কর্মসংস্থান চায়, কেউ চাকরি চায়, এলাকার উন্নয়ন চায়, তারপরে অত্যাচারের বিচার চায়। এটা একটা দিক আছে। অন্য দিকটা হচ্ছে যে দেশটা এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশাও আছে, যে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, রাজনীতি স্থিতিশীলতা আসবে, দেশে শিল্পায়ন ঘটবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, স্বাভাবিক থাকবে, উন্নতি হবে। এই চাপ তো সবসময় থাকে। কিন্তু আমি যেটা দেখছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়গুলো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতেছে। আমার কাছে মনে হচ্ছে যেন ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু উনি যেন এর ভেতরে নাই, উনি বাইরে আছে। উনি হয়তো ঘটনার অনুঘটক পেছন থেকে, কিন্তু উনি কোনো কথা বলছেন না, অন্য কথা বলছেন, কিন্তু পুরোপুরি। যেমন ধরেন, উদাহরণ দেই, আমরা দেখলাম যে 111-এর কুশিলে মাসুদউদ্দিন চৌধুরী অ্যারেস্ট হলো, এটা নিয়ে ওনার কোনো সে নাই, কিন্তু উনি তার দ্বারা অত্যাচারিত। এবং আজকে উনি একটা প্রোগ্রামে সাংবাদিকদের সঙ্গে বলেছেন যে ওই সময়কার 111-এর অত্যাচারের কারণে তার পেছনে ব্যাকের পেছনে হাড্ডি ব্যাকা হয়ে যাচ্ছে, এখনও পাওয়া যাবে। একই সঙ্গে উনি এই কথাও বললেন, ব্যথা হয়, কিন্তু আমি যদি এখন তার প্রতিশোধ নিই, আমার কি ব্যথা চলে যাবে? তার মানে উনি একটা অহিংস কথা বলছেন। অন্যদিকে আমরা দেখছি যে মাসুদউদ্দিন চৌধুরী অ্যারেস্ট হচ্ছে, অর্থাৎ সেটি আইনি প্রক্রিয়া। আবার বেনজির আহমেদ দুবাইতে অ্যারেস্ট হচ্ছে। তো কাজ হচ্ছে, কিন্তু কথা হচ্ছে না। এই যে কথা কম, কাজ বেশি, চমৎকার একটা ব্যাপার। তা উনি এভাবে সফটলি হ্যান্ডেল করছে, এবং এই টেকনিকটা কিন্তু এর আগে অন্যান্য সরকার প্রধানদের এভাবে দেখি না। এবং আজ প্রায় 5 মাস হয়ে গেল নির্বাচনের, অনেকগুলো বিষয় কিন্তু সামনে এসছে এবং উনি বিষয়গুলো হ্যান্ডেল করেছেন। যেমন ধরুন, যদি বলা হয় প্রথম দিন শপথ গ্রহণের সময়, ফার্স্ট ডেতে, যে উনি যে কথা বলছিলেন যে জামাত ইসলাম এবং এনসিপি শপথ নিবে না যদি না গণপরিষদের আওতায় তারা বিএনপি শপথ না নেয়। বিএনপি কিন্তু নেয়নি, কারণ এই যে বিষয়টা এসছে, যে সংস্কারের প্রশ্নে বিএনপি কিন্তু সুস্পষ্টভাবে বলে দিচ্ছে আমরা এই বিষয়গুলো করবো না, এই বিষয়গুলো করবো। তারপরেই তারা সেই জুলাই সনদে স্বাক্ষর করেছে। তা দিয়ে আপনি বলছেন, হ্যাঁ, জি, বিএনপির 31 দফা যে বাস্তবায়নের কথা, সেখানে তারা তার মানে যে অংশে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেই অংশে কিন্তু তাদের বাস্তবায়নের দায় নেই। হ্যাঁ না ভোট হয়েছে, কিন্তু ওইসব অংশ সংশ্লিষ্ট করে না হ্যাঁ না ভোটটা হয়েছে। ফলে সেই জায়গায় কিন্তু বিএনপি তাদের অবস্থান স্ট্রং করেছে। তবে ওই যে যিনি বললেন যে বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নটা যেটা আসছে, এটা কিন্তু মানুষের দীর্ঘদিনের নাগরিকদের দাবি যে বিচার বিভাগ স্বাধীন হোক। সেই ক্ষেত্রে পৃথক সেক্রেটারিয়েট বাতিল করে দিল, এই বিষয়গুলো কিন্তু মানুষকে একটু ভাবাচ্ছে। তারপরেও এই বিষয়গুলো করার পরেও কিন্তু
ওই চাপে নেই যে করতেই হবে, এই যে চাপটা বিরোধী দলের পক্ষ থেকে দিয়ে তাকে বাধ্য করার জায়গায় কিন্তু বিরোধী দল সেই শক্তিমত্তা নেই। যে আপনি যেটা বললেন যে আমরা গরম বিরোধী দল, মানে গরম বিরোধী দল হবেন না বলছেন। ডক্টর শফিকুর রহমান বলেছেন যে আমরা গরম বিরোধী দল হব না, ওয়াকআউট করব, কিন্তু লং টার্মে কিন্তু এই কথাটা কিন্তু আমার কাছে খুব গ্রহণযোগ্য হলো না। গরম বা নরম প্রশ্ন না, শক্তিশালী বিরোধী দল প্রসঙ্গটা হবে। ওনার এই মানে বিশেষণ ব্যবহারটাই আমার কাছে যৌক্তিক মনে হয়নি। এখানে শক্তিশালী বিরোধী দল না হলে পার্লামেন্ট কীভাবে কাজ করবে, কীভাবে সরকার চলবে? মানে শক্তিশালী বিরোধী দল এই কারণে দরকার, সরকারের দুর্নীতি সমালোচনা, তাদের নানা ধরনের জোরের শক্তি না, অপতৎপরতা। যুক্তির জোর। হ্যাঁ, তা আমরা দেখছি পার্লামেন্টের আলোচনাতেও দেখছি যে আমরা আসলে যেটা দেখছি যে ওই পার্লামেন্টের যে আলোচনা সেখানেও কিন্তু বিরোধী দল তার শক্তিমত্তা দেখাতে পারছে না। যুক্তির যে মায়ের প্যাচ, আক্রমণ আছে কিন্তু সেই আক্রমণের সান্নিধ্য ধার কই? প্লেকার্ড নিয়ে দাঁড়ায় যাচ্ছে। হ্যাঁ, ধার কই? সেই আক্রমণের যুক্তিটা কই? আপনার মানে সেই যুক্তি খাড়া করতে যে মানুষকে ছোট করে দেখার প্রবণতা, পার্লামেন্ট মেম্বারদের আরেকজনকে প্রধানমন্ত্রীকে দেখার এই যে প্রবণতাগুলো, এটা তো শিষ্টাচার বহির্ভূত হয়ে যাচ্ছে কখনো কখনো আমরা দেখছি। ফলে যে কথা বললাম যে খুব চাপে তাপে আছে না, তবে যে বিষয়টা আমি সরকারকে সাধুবাদ জানাই, দেশের একটা চরম ক্রান্তিকাল 5 আগস্ট বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে, কিন্তু রাজনৈতিক মুক্তিটা কিন্তু 12ই ফেব্রুয়ারি ঘটেছে নির্বাচনের মাধ্যমে। স্থিতিশীল ব্যবস্থায় ফিরে যাওয়ার একটা পদ্ধতি তৈরি হয়েছে, যে ব্যবস্থাটা শেখ হাসিনা নিজে গলা টিপে হত্যা করেছেন। অর্থাৎ কি হত্যা করেছেন? উনি নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। একটি পার্লামেন্ট ছিল বাংলাদেশে এবং সেই পার্লামেন্টে নিয়মিত নির্বাচন হচ্ছিল 91 সালের পর থেকে, এবং সেই নির্বাচনের মাধ্যমে আমরা দেখছি যে সরকার বদলের একটা প্রক্রিয়া স্বাভাবিক ছিল। কিন্তু 8 সালের নির্বাচনের পরে এই পথটা বন্ধ হয়ে গেল। 14 সালে নির্বাচন হলো কেমন আমরা জানি, 18 সালের নির্বাচন এবং 24 সালের টোটালি গণতন্ত্র ব্যবস্থাকে গলা টিপে ধ্বংস করে সেই ব্যবস্থায় আবার পুনঃপ্রবর্তন বা ফিরে আসা, এটাই ছিল বিএনপির এই সরকারের বড় চ্যালেঞ্জ। এবং আমি মনে করি আজকে 5 বছরে সেই ধারায় ফিরে এসছেন। তবে সংকটটা যেখানে সামনে যেটা হয় যে জামাত ইসলাম বা এনসিপি যদি শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ না হতে পারে, তাহলে সেই জায়গাটা পূরণের জন্য আবার আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ তৈরি হয়। অর্থাৎ জামাত ইসলামকে শক্তিশালী ভূমিকা নিতে হবে, গরম নয়, শক্তিশালী। আমি আসছি আপনার কাছে, আবারও আসবো। রেজাল্ট করে বুলেটিন শুনে আসি। জনাব ফরিদুল হক আছেন আমাদের সঙ্গে। জনাব ফরিদুল হক, শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালনের ক্ষেত্রে কি করণীয় মনে করেন? শক্তিশালী বিরোধী দল বলতে আমরা যা বুঝি, আমার ভাই সরি ব্যক্তিগতভাবে নেবেন না, উনি একটা খুবই গুরুত্বপূর্ণ গণমাধ্যমের সম্পাদক। ওনাদের মুখ থেকে যখন শক্তিশালী বিরোধী দলের আক্ষেপ আসে, মনে হয় যে আওয়ামী লীগ হইতে হবে, যারা রাস্তায় জ্বালাও পোড়াও করবে, ভাঙচুর করবে, লাশের উপরে ধরেন নগ্ন নৃত্য করবে, হ্যাঁ, ওই যে 28 অক্টোবরের মতো। সেই ধরনের বিরোধী দলকে তো আসলে আমরা শক্তিশালী বিরোধী দল হিসেবে চিনে এসেছি। গরমের প্রতিবাদে শক্তিশালী শব্দ ব্যবহার করেছে, আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন ভাই। না না প্লিজ, আমি বলছি যে আমি বলছি যে শক্তিশালী শব্দটা প্রয়োগ করা দরকার ছিল, উনি বলছেন গরম। এই জায়গাটা আমার আপত্তি শব্দের জায়গায়। না ওইটাই ওই না না, আমি বলছি শক্তিশালী বিরোধী দল আমরা চাচ্ছি, এবং উনি যে শব্দটা প্রয়োগ করেছেন সেটার ব্যাপারে আমি বলছি গরম বিরোধী দল, এইটার প্রসঙ্গটা আসে কেন সেই জায়গা থেকে? শক্তিশালী হোক, জ্বালা পোড়া সংজ্ঞায়িত আপনি যে সংজ্ঞায়িত করছেন এটা সঠিক না। শক্তিশালী মানে আমি এই কথা বলেছি যে পার্লামেন্টের যুক্তির ক্ষুরধারও যুক্তি থাকতে হবে, সেটা আমরা পাচ্ছি না। আমি বাইরে এসে জ্বালা পোড়ার কথা বলি না আওয়ামী লীগের মতন। আমি আমারটা বলি, শক্তিশালী বিরোধী দল বলতে আমাদের পাবলিক সাইকিতে কি আছে সেই জায়গাটা থেকে আপনাকে বুঝতে হবে। আপনি যখন ব্যাখ্যা না দেন, ব্যাখ্যা ছাড়া শুধু শক্তিশালী বিরোধী দলের কথা বলেন, তখন মনে হয় যে আওয়ামী লীগকে আসলে চাওয়া হচ্ছে। এটা আপনার মনে হইতে পারে, বাট ব্যাপারটা এরকম না আসলে। আচ্ছা, আমি শেষ করি। জি প্লিজ। আমরা আমাদের বিভিন্ন বুদ্ধিজীবীদের গণমাধ্যমে বড় বড় আর্টিকেল দেখতেছি যে সহি বিরোধী দল নেই, বিরোধী দলের শূন্যতা তৈরি হচ্ছে। তার মানে হচ্ছে 50 বছরে আপনি যেভাবে বিরোধী দল দেখেছেন, বিরোধী দল যেভাবে রাজপথ অবরোধ করে, হরতাল করে, জ্বালাও পোড়াও করে, ভাঙচুর করে, সেটা করলেই কেবলমাত্র সহি বিরোধী দল হতে পারে কিনা, এই জায়গাটা একটু ভাবার ব্যাপার আছে। আমাদের একটু মনে রাখা দরকার যে এইবারের বিরোধী দল তো যে সরকারি দল গত যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি পার্সেন্টেজ অফ ভোট নিয়ে যেমন পার্লামেন্টে আছে,
সিমিলারলি বিরোধী দলও গত যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি পার্সেন্টেজ অফ ভোট নিয়ে কিন্তু পার্লামেন্টে আছে। তো অটোমেটিক্যালি সে শক্তিশালী, কারণ ওই অর্থে যদি আপনি দেখেন, কারণ সে সবচেয়ে বেশি মানুষের পার্সেন্টেজ, ভোট অফ পার্সেন্টেজ নিয়ে আছে। যেহেতু আমাদের এখানে একটা এফপিটিপি সিস্টেমে নির্বাচনটা হয়, ভোটের পার্সেন্টেজের উপরে জিনিসটা ম্যাটার করে না, সেই জন্য 1000 ভোটে হেরে গেলেও আসন কমে যায়। অনেকগুলো আসন আমরা দেখেছি যে খুব ক্লোজ হয়েছে, বিরোধী দলও অনেকগুলো ক্লোজে হেরেছে, সরকারি দল অনেকগুলো ক্লোজে হেরেছে, কিন্তু ভোটের পার্সেন্টেজের জায়গা থেকে বিরোধী দল কিন্তু একটা শক্তিশালী অবস্থান নিয়ে ইতিমধ্যে আছে। এবং এইবার আমাদের যে আর্গুমেন্ট গুলো পার্লামেন্টে, এই আর্গুমেন্ট গুলো তো আমি আগেও বলছি যে আমাদের আর্গুমেন্ট সাধারণ সময়ের আর্গুমেন্ট না, আমাদেরকে একটা ডাবল রোল প্লে করতে হচ্ছে, সরকারের ক্ষেত্রেও তাই, বিরোধী দলের ক্ষেত্রেও তাই। এবং আমাদের এই যে সংস্কার এবং পুনর্গঠনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া যদি আমরা একজন আরেকজনকে সহযোগিতামূলক জায়গাতে যেতে না পারি, তাহলে পুরো প্রক্রিয়াটাই ভেস্তে যাবে। পুরো প্রক্রিয়াটা ভেস্তে গেলে শুধুমাত্র 5 বছর পর পর একটা নির্বাচন হবে, আর আপনি গণতন্ত্র আছে দেশে, এই ঢোল বাজাবেন, এটা 50 বছর আমরা দেখেছি। শুধু নির্বাচন হলে কি হয় এটা আমরা জানি। নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, এসে এইখানে যেটা বললে, ওই যে রনি ভাই যেটা বলছেন যে অসাংবিধানিক ভাবে সংবিধান সংশোধন করা হয়েছে, ওনাকে আবার আমি একটু মনে করিয়ে দেই যে এখানে কোর্টকে দিয়ে ত্রয়োদশ সংশোধনী বাতিল করা হয়েছিল। ওই 2/3 মেজরিটির জোরে 142 আর্টিকেল বলে 70 অনুচ্ছেদ নিয়ে তারপরে কিন্তু সংবিধান সংশোধনী করা হয়েছিল। আপনি গণ অভ্যুত্থানে সরানোর পরে তারপরে গিয়ে কোর্ট বলেছে যে না, এই সংবিধান অসাংবিধানিক, এই সংশোধনী অসাংবিধানিক। কেন? কারণ হচ্ছে তখন আপনি বলতে পারছেন তখন আওয়ামী লীগ নাই, আপনি ওইরকম কোর্টও তৈরি করতে পারেন নাই, ওইরকম ইনস্টিটিউশনও তৈরি করতে পারেন নাই, এবং আপনার সংবিধানের মধ্যে ইনবিল্ট ওই ব্যবস্থাপনাটা আছে। যেই যুক্তিটা এটা বাতিল করা হয়েছে, একই ধরনের যুক্তিতে তো পঞ্চম সংশোধনী এবং অষ্টম সংশোধনীও বাতিল করা হয়েছে, যে এটা মৌলিক স্ট্রাকচারের সাথে যায় না। ত্রয়োদশ সংশোধনী তো মৌলিক স্ট্রাকচারের মধ্যে নেই, আপনার মৌলিক স্ট্রাকচারের মধ্যে তো একটা কি বলে যে অনির্বাচিত সরকার থাকবে আপনার রাষ্ট্রের মধ্যে, এরকম কোনো ইয়ে তো আপনি রাখেন নাই, আপনি পরবর্তীতে একটা সংশোধনী করে এটা ঢুকাইছেন, ওই যুক্তি তো ঠিকই আছে। এবং এইবারও কিন্তু আপনাকে এরকম অনেকগুলো জিনিস করতে হবে যেটা আপনার মৌলিক স্ট্রাকচারের মধ্যে নাই। তো এই জন্যই কিন্তু সমঝোতাটা আমাদেরকে করতে হয়েছে। গণপরিষদের কথা উনি বলেছেন, গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচনের দাবি আমরা একদম শুরু থেকেই ছিলাম, শুরু থেকে আমরা অনড় ছিলাম। একদম শেষ পর্যায়ে যে ঐকমত্য কমিশনের শেষ পর্যায়ে যে আমরা বাধ্য হয়েছি আমাদের এই দাবি ত্যাগ করে গণভোটের মধ্য দিয়ে কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে একটা সংবিধান সংস্কার পরিষদ হবে, কারণ বিএনপিকে এখানে আনা যাচ্ছিল না। এটা রেকর্ড আছে সবগুলো, এটা কোনোটাই কোনো গোপন আলোচনা না, সবটা সারা দিন ব্যাপী লাইভ হয়েছে, 9 মাস ব্যাপী। এটা চাইলে জনগণ যে কোনো সময় দেখতে পারবে, যারা দেখেছে তারা এই জিনিসগুলো জানে। এখন আরেকটা জিনিস হচ্ছে যে ওই রনি ভাই আরেকটা জিনিস খুব কায়দা করে বারবার করেন, আমি ওনার একটু স্মরণ করাই দিতে চাই। 111 এর সংস্কার আর গণ অভ্যুত্থানের পরের সংস্কার কিংবা পুনর্গঠন এক জিনিস নয়। 111 এর সংস্কার ছিল হচ্ছে -2 সংস্কার, যেটা আদতে -1। বেগম খালেদা জিয়া এবং বিএনপি কে বাংলাদেশের রাজনীতি থেকে সরিয়ে দেওয়া এবং ওয়ার অন টেররের যে বৈশ্বিক প্রজেক্ট, সেই প্রজেক্টের যারা লোকাল এজেন্ট এখানে এই দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করা ছিল হচ্ছে 111 এর প্রজেক্ট। ওইটার সাথে গণ অভ্যুত্থানের পরে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের যে আকাঙ্ক্ষা, দুইটাকে মিলিয়ে ফেললে যেটা হয়, আইদার ওইটাকে বড় করা হয়, অথবা এখন আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল গণ অভ্যুত্থানের মধ্যে, আমাদের শহীদরা আমাদেরকে যে আকাঙ্ক্ষা, যে দায়িত্ব দিয়ে গেছিল, সেটাকে ছোট করা হয়। তো এটা আর এটা এক জিনিস না, এটা এক জিনিস না। যেভাবে উনি এনজিও বা হ্যাঁ যেভাবে এটা ধরেন এনজিও বাদীদের কথা বলা হয়, এটা হয়, হ্যাঁ ঠিক আছে, আমারও অনেকের ব্যাপারে আপত্তি আছে, কিন্তু আপনারা মানে বিএনপিও তো অনেক কিছুকে মানে অ্যালাউ করছে তো, কিংবা বিএনপিও তো কি বলে যে পরবর্তীতে তারা এটাকে আপহোল্ড করছে। নাহলে ওই ইন্টারিম সরকারের একজন সদস্য কিভাবে বিএনপি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ পদে যায়, তাই না? তার মানে এটা সবাই এই বোঝাপড়ার মধ্য দিয়ে ছিল। অতএব আমরা একটা জিনিস করব না, ধরেন সুপ্রিম কোর্ট সচিবালয় করবো না, তাহলে এটা এনজিওবাদী সরকার যেহেতু করছে, এটা করা যাবে না, আমরা রাজনৈতিক সরকার, আমরা এটা বাতিল করে দেবো। যুক্তি যদি দেওয়া হয়, এই যুক্তি দিয়ে দিন শেষে কোনো ফায়দা হবে না, কোনো কাজ হবে না। কারণ আপনি যদি এই টার্মের মধ্যে সংস্কার করতে না পারেন, এটা আবার আপনাকে একটা দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে কিংবা মানে সমস্যার দিকে নিয়ে যাবে। ধরেন আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট কিভাবে করবেন, এখন তো সংস্কার হয়নি। কেয়ারটেকার গভর্নমেন্ট যদি হাইকোর্টের রায় অনুযায়ী করেন, এটা আবার একটা সংকট তৈরি করবে। কেন? কারণ স্বাভাবিকভাবেই, কারণ বিএনপির এই খাসিলত কিংবা খাসলত আমরা 2001 দেখেছি যে কেয়ারটেকার গভর্নমেন্ট নিজেদের
মানে পকেটে নেওয়ার জন্য ইভেন তারা সংবিধানের সংশোধনী পর্যন্ত করেছে, চতুর্দশ সংশোধনী করে কে এম হাসানকে প্রধান বানাইতে চাইছিল, সেটারই কিন্তু ফলাফল হচ্ছে, আউটবার্স্ট হচ্ছে গিয়ে কিন্তু 111। এইটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা কোনো ব্যক্তি কিংবা ইয়েকে আমি বলছি না, বিএনপি দল হিসেবে এটা করেছে। এখন এটার সাথে বেগম খালেদা জিয়া কতটুকু একমত ছিলেন, কিংবা এটা আইনমন্ত্রী করাইছিলেন কিনা, কিংবা বর্তমানে জনাব তারেক রহমান কতটুকু একমত থাকবেন, কিংবা অন্য কেউ এটা করাবে কিনা, এগুলো আমরা জানি না, কিন্তু এই কিন্তু আছে। কারণ আপনি যদি এই সংশোধনীটা নিজেদের পকেটে নিয়ে নিজেদের মতো করে করতে চান, তাহলে আলটিমেটলি আপনি দেখবেন যে আপনার মতো করে আপনি করবেন। একই ধরনের ঘটনা গুম কমিশনের ক্ষেত্রে, পুলিশ সংস্কার কমিশনের ক্ষেত্রে যে সংস্কারগুলো বাতিল করা হচ্ছে, বেশিরভাগ সংস্কারই বিএনপি বাতিল করেছে, কিংবা তাদের আপত্তির কারণে হয়নি। এখন কিভাবে হবে এই কিন্তু রেজাউল করিম রনি যেটি বলছেন, ফরিদুল হক আপনি বলবেন, রেজাউল করিম রনি যেটি বলছেন যে বিএনপি পুরোপুরি বাতিল করে দেয়নি বিষয়গুলো, যেহেতু তারা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, সুতরাং সেগুলো ধাপে ধাপে হয়তো সংস্কার করা হবে, যেভাবে তড়িঘড়ি করে বলা হচ্ছে বা কোনো রেজিমেন্টেড ফোর্সের মতো তো আর করতে পারে না, সেই কথাটি উনি বলছেন। না, কোনো রেজিমেন্টেড ফোর্সের মতো করা হয়নি। ইন্টারিম গভর্নমেন্ট যে সংস্কারগুলো করেছে সেগুলোর পুরো প্রক্রিয়া, মানে এটা হয় কি হঠাৎ করে আমরা বলে দিই যে না এটা করা হয়নি। সংবিধান সংস্কার কমিশন যেইভাবে যত বেশি মানুষের সাথে, যত ধরনের মানুষের সাথে আলাপ করে এখানে প্রস্তাবনা তৈরি করেছিল, ইনক্লুডিং রাজনৈতিক দলগুলো সহ, এইরকম কোন ঘটনা আপনি ইতিহাসে দেখাতে পারবেন না। এখন আপনি এটা বলতে পারেন এই লোক বোধহয় আলী রিয়াজের লোক। আলী রিয়াজ সাহেবের সাথে আমার পরিচয় নেই, তার সাথে আমার দেখাও হয়নি কখনো। সে কি ব্যক্তি আমি এটা দেখতে চাই না, আমি দেখতে চাই সে কি কাজ করতেছে, তার ইন্টেনশন নিয়ে আমি চিন্তা করতে চাই না, আমি চিন্তা করছি সে কি আনছে সামনে, আমি ওই জায়গাটাতে জিনিসটাকে দেখতে চাই। তো আপনি দেখেন তাদের ওয়েবসাইটে কি পরিমাণ কি বলে সুপারিশ এসেছিল, তারা কত সেক্টরের মানুষের সাথে কথা বলেছে, তারা জেলায় উপজেলায় থেকে ধরেন সুপারিশ নিয়েছে, সেইগুলো পুরোটাকে এক জায়গা করে তো তারা সংস্কার প্রস্তাব তৈরি করেছে, এবং সেগুলো তো এখন আমাদের কাছে আছে। এর থেকে আর কিভাবে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া করবেন? শুধুমাত্র একটা রাজনৈতিক দল করলে সেটা গণতান্ত্রিক প্রক্রিয়া হয়ে যাবে, তাহলে এটা হবে না। কিন্তু আমরা সকল রাজনৈতিক দল মিলে তো ওই সরকারটাকে বানাইছি, নাহলে ওই সরকারটা থাকতে পারতো? এখন ধরেন কি হয়, যখন যুক্তিতে পারবেন না তখন বলবে ওটা এনসিপির সরকার ছিল, ওটা জামাতের সরকার ছিল, অথচ ওই সরকারের গুরুত্বপূর্ণ লোকেরা এখনকার সরকার আছে। এইটা হচ্ছে গিয়ে ধরেন, তাহলে যুক্তিটা আপনি কিভাবে দিবেন? মানে আপনি জিনিসটাকে গুলোকে তো আপনার একসেপ্ট করতে হবে যে ভাই এই প্রক্রিয়াগুলো হয়েছে, এই প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে, যেমন দেখেন যুক্তিটা যে আরো ভালো করা হবে, তাহলে আরো ভালো করার ক্ষেত্রে মানে কি এখন যেগুলো আছে এগুলো মোটামুটি ভালো কিংবা কম ভালো, তাহলে এটাকে আপনি স্টে করেন, রাখেন, তারপরে আপনি সংশোধন করে আরো ভালো করেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনার ইন্টেনশন ভালো। কেন? কারণ ভাই আমি একটা নতুন রাজনীতি করা মানুষ, আমি তো ধরেন মনে করেন বিএনপি আওয়ামী লীগ করিনি, কিন্তু বিএনপি আওয়ামী লীগের 50 বছরের কাঁচা চিঠি তো আমার হাতের সামনে আছে। 50 বছরের ইতিহাস তো খুব বেশি না একটা দেশের, মানে কে কি করেছে এগুলো সব আমাদের সামনে আছে, এগুলো কিন্তু কোনোটাই হারিয়ে যায়। তাহলে ওইগুলো থেকে আমি আপনার উপরে অন হোয়াট বেসিস রাখবো, আস্থা রাখবো? 21 বছর পরে 96 সালে হাসিনা খুব কান্নাকাটি করে ভালোভাবে এসে ক্ষমতায় এসেছিল না? আমার কাছে কখনো কখনো তো এখন মনে হয় যে আমি বোধহয় 96 সালে দাঁড়ায় আছি, সব আবার আগের জায়গায় ফেরত এসছে। 20 বছরের জুলুমের পরে যে দলটা ক্ষমতায় আসলো, সেই দলের একটা নেতা যাকে আমরা চিনি না, পর্যন্ত কোনোদিন দেখি নাই, কোন আন্দোলনের মধ্যে ছিল না, সেই ইউনিয়নের নাম করতেছে তার নিজের বাড়ির নামে, ইউনিয়নের নাম করতেছে তার ছেলের নামে, ইউনিয়নের নাম করতেছে তার আর ছেলের নামে। এইটা দেখে আমাদেরকেও এটা তো পুরনো সরকার, এটা তো নতুন সরকার, কাকতালীয় ভাবে হয়েছে। ফরিদুল হক হ্যাঁ, এটা পার্লামেন্টে দাঁড়িয়ে উনি বলেন, উনি পার্লামেন্টে দাঁড়িয়ে কাকতালীয় ভাবে এটাও বলেছিলেন যে জুলাই গণ অভ্যুত্থানের ট্রফি প্রফেসর ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের কাছে দিয়ে এসেছে, এটা উনি বলেছিলেন না? এই লোকই তো বলেছেন। এবং উনি ঈদের দিন প্রধানমন্ত্রীর বাম পাশের সিটে বসে কি বলে শহর ভিজিট করতে বেরোন। উনি কত গুরুত্বপূর্ণ মানুষ সরকার জানি, এবং এটা কোনটা কাকতালীয় ভাবে ঘটে কোনটা ঘটে না এটা পার্লামেন্টে দাঁড়িয়ে বললেও বাংলাদেশের মানুষ তো বোঝে যে কোনটা কাকতালীয় ভাবে ঘটেছে। আপনি এটা বাতিল করেন। প্রধানমন্ত্রী নিজে তো এই নজির দেখিয়েছেন, উনি বলেছেন ওনার মায়ের নামে প্রতিষ্ঠান করার ক্ষেত্রে তিনি আমাদের সর্বজন শ্রদ্ধেয়, বেগম খালেদা জিয়ার নামে যে কোনো জায়গায় আপত্তি করতো না, আপনি করেন কেউ বাধা দিবে না বাংলাদেশে, অন্তত আমি এখন মনে করি। আমি খুব পরিষ্কার ভাবে বুঝি, আমরা সবাই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, মানে বেগম খালেদা জিয়াকে আমাদের নেতা মনে করি, কিন্তু উনি তো বলেছেন যে না আমি এটা করবো না, এটা করা যাবে না। তাহলে উনি কেন করতেছেন? এটা নজিরটা কি সৃষ্টি হচ্ছে? নজির তো আমরা দেখতে পাচ্ছি না। ধরনের মনে করেন যে পরিস্থিতির সামনে আমি যেটা বলতে চাই, হ্যাঁ আমি বিরোধী, আমাকে বললে মনে হয় যে বিরোধিতার খাতিরে করছি, কিন্তু যেহেতু এটা রেকর্ডে থাকতেছে, যদি কেউ বন্ধ করে না দেয় ভবিষ্যতে যে অন রেকর্ডে থাকবে,
96 সালের শুরুর দিকে খুব ভালোভাবে 5 বছর চালাইছে, এরপরে ধীরে ধীরে কিন্তু ওই জায়গাটাতে গেছে। তো এখনো ধরেন বাংলাদেশে আমরা যে জায়গাতে আছি, রাষ্ট্র যেখানে আছে, বাংলাদেশ রাষ্ট্র কিন্তু হাসিনার রাষ্ট্র থেকে খুব একটা ডিফারেন্ট জায়গাতে। একটা নির্বাচন হয়েছে, এটা ঠিক আছে, একটা নির্বাচন হয়েছে, একটা নির্বাচন হয়ে যাওয়া মানে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়া না। ভারত বা পৃথিবীর সবচেয়ে বড় নির্বাচনী রাষ্ট্র, কিন্তু ওটা কোনো মোটেই কোনো গণতান্ত্রিক রাষ্ট্র না। যে সিস্টেমের মধ্যে কাস্ট সিস্টেম থাকে, সেখানে এখানকার বুদ্ধিজীবীরা, মিডিয়ারা আমাদেরকে 50 বছর ধরে শিখাইছিল একটা বড় গণতান্ত্রিক রাষ্ট্র। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যে সকল প্রতিষ্ঠান, সকল বিভাগ, সকল কিছু একজন ব্যক্তির অধীনে যখন থাকে সাংবিধানিক ভাবে, সেটা যতবারই আপনি নির্বাচন দেন, যত ভালো নির্বাচনই দেন, ওটা মোটেই কোনো গণতান্ত্রিক রাষ্ট্র নয়। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের একটা টুলস মাত্র, কিন্তু গণতন্ত্র না। গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়ে বেশিরভাগ জায়গাতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে। হিটলার নির্বাচিত লোক ছিল, হাসিনা নির্বাচিত লোক ছিল। তো শুধু নির্বাচন দিয়ে গণতন্ত্র আমরা যেন না দেখতে চাই। আমরা আসলে এই যে অভ্যুত্থানের মধ্যে যে জায়গায় আমরা এসেছি, আমাদেরকে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার করে এইটাকে গণতান্ত্রিক করতে হবে। তাতে করে যেই ব্যক্তি আসুক আমাদের জন্য যাতে ম্যাটার না করে। একটা ধরেন ওই অর্থে ফ্যাসিবাদী প্রবণতার একটা দলও যদি ক্ষমতায় আসে, সেও যাতে রাষ্ট্রকে অগণতান্ত্রিক করতে না পারে। দেখেন ট্রাম্প আমেরিকাতে ক্ষমতায় আছে না, আমেরিকান রাষ্ট্রকে কি সে ফ্যাসিস্ট বানাতে পারতেছে? সেটা কিন্তু সে পারতেছে না। তার একটা ফ্যাসিস্ট রাজনীতি আছে, সেটা সে করতেছে, রাষ্ট্রকে সে ফ্যাসিস্ট বানাতে পারতেছে। এই জায়গাটা হচ্ছে আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট জায়গা বলে অসংখ্য ধন্যবাদ জনাব রেজাউল করিম রনি। বেশ কিছু প্রসঙ্গ উত্থাপন করেছিলেন ফরিদুল হক। আপনি একটু বলবেন, যেটি তার শেষ কথা দিয়েই যদি শুরু করি, যে কেবলমাত্র নির্বাচন দিয়েই রাষ্ট্রের কাঠামো পরিবর্তন হয় না, রাষ্ট্র করে গড়ে তুলতে হলে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই সব জায়গায় গণতান্ত্রিক আচরণ প্রয়োজন। সর্বোচ্চ সব জায়গায় দলীয়করণ হয়েছে, সেই কথাও উনি বলেছেন। আপনার বক্তব্য শুনবো। জি ধন্যবাদ। এটা খুবই ইন্টারেস্টিং। যেখানে ডক্টর ইউনূসের আমলে দেখেন আমরা শুনতাম যে 5 বছর চাই, 10 বছর চাই, নির্বাচন যারা চায় তারা সংস্কার বিরোধী। এটা 111-এর যে এজেন্ডা, দেখেন আমরা যেই কথাগুলো বলি সেগুলোকে মেনোভারিং করে ইন্টারপ্রেট করা হয়। এটাকে ন্যারেটিভ পলিটিক্স আমরা যেটাকে বলি। সংস্কার তো এক না। হ্যাঁ, আমি তো নিজেই বলেছি যে 111-এর সংস্কার এবং গণঅভ্যুত্থানের পরের এজেন্ডা হলো পুনর্গঠন। সেই পুনর্গঠন ক্ষেত্রে বিএনপি যেটাতে স্বাক্ষর করেছে সেটা অক্ষরে অক্ষরে পালন করবে। তো ফলে সেখানে আমি নিজেই কিন্তু এই জিনিসটা পরিষ্কার করে দিয়েছি। যাই হোক, প্রত্যেকটা জিনিস ধরে ধরে আমি আলোচনা করতে পারি, কিন্তু আমি কয়েকটা জিনিস বলি। আমি গণঅভ্যুত্থানের পরে আমি এটা বলছিলাম যে 100% বিরোধিতার রাজনীতি করার সুযোগ নেই। এখানে ফরিদও কিন্তু বললো যে খালেদা জিয়া তাদের নেতা, তারা মনে করে, জামাতও মনে করে, জামাত আবেগ আপ্লুত হয়েছে খালেদা জিয়ার কথা আসলে। তো তাইলে কি তার মানে আসলেই আমি যে কথা বলছিলাম কথাটা সত্য, যে গণঅভ্যুত্থানের পরে এখানে আওয়ামী কাঠামোর, আওয়ামী উত্তর যে রাজনীতি, কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ যে রাজনীতি হবে, তাতে 100% বিরোধিতা করার কোনো সুযোগ নাই। ফলে এই বিরোধিতা করার সুযোগ না থাকার কারণে বিরোধী দল যেটা করতেছে, এখানে একটা পারসেপশন ক্রিয়েশনের রাজনীতি করতেছে যে বিএনপি মানেই খারাপ আর তারা সাধু। নো, বিএনপিতে অনেক খারাপ লোক আছে, বিএনপি সব কার্যক্রম ভালো, সেটা আমরাও বলি না, কিন্তু এই পারসেপশন ক্রিয়েশনের রাজনীতি আপনাদের ধ্বংস করে দিচ্ছে, আপনাদেরকে একটা মিথ্যাবাদী বয়ানবাজ হিসেবে প্রতিষ্ঠিত করছে। কারণ আপনারা যে কথাগুলো প্রচার করেন, সোশ্যাল মিডিয়াতে যেগুলো লাখ লাখ ফটো কাট ছাড়েন, আমাদের বক্তব্যগুলো নিয়ে যেভাবে কাটপিস তৈরি করেন, পরেই দেখা যায় এগুলো মিথ্যা। যাতে করে আপনাদের রাজনৈতিক স্টেক নির্বাচনের পর থেকে এই 3 মাসে এমনভাবে নামছে যে এখন বিরোধী দলকে দুর্বল মনে হচ্ছে। হ্যাঁ, বিরোধী দল দুর্বল সবলতার প্রশ্ন না, প্রশ্ন হলো বিরোধী দল এবং সরকারি দল কে কোন রাজনীতি মিন করে। যেখানে নির্বাচন মানেই গণতন্ত্র না, এই কথাটা একটা লেলিনিস্ট ফ্যাসিবাদী রাজনীতির থেকে বলা হয়। কারণ যারা রাষ্ট্রবিরোধী, যাদের অন্তরে হইল একটা এনার্কিস্ট বিপ্লবী লেলিনিস্ট রাষ্ট্রের আইডিয়া, রাষ্ট্রবিহীন রাষ্ট্র, যেটি একদিকে সেটা ইসলামিস্ট হইতে পারে, বামপন্থী হইতে পারে, তারা প্রত্যেকে রাষ্ট্রকে আন্ডারমাইন করে। কিন্তু একটা গণতান্ত্রিক জায়গায় যাদেরকে রাষ্ট্র গঠনটা যাদের মূল উদ্দেশ্য, তাদের কাছে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচন শুধু আমি বলি, নির্বাচন শুধু ভোটাধিকার প্রয়োগ না, এটা জনগণের সার্বভৌম ক্ষমতা। এবার এই সার্বভৌম ক্ষমতাটাকে, এই কাঠামোকে ব্যবহার করে পৃথিবীতে ফ্যাসিবাদ আসে। সে ফ্যাসিবাদ কারা আনে? ফ্যাসিবাদ আনে যখন একটা গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো রাজনৈতিক দলের মধ্যে 3টা এলিমেন্ট থাকে, তখন সেই দল বুঝতে হবে যে তারা ফ্যাসিবাদ নিয়ে আসতেছে নির্বাচনী কাঠামোর মধ্যেও। সেই দল নির্বাচনে অংশগ্রহণ করলো, সেটা কি? ফার রাইট এক্সট্রিমিজম যদি থাকে তাদের মধ্যে, রাইট উইং পপুলিজম, এই যে ন্যারেটিভ তৈরি করা, কথায় কথায় হাইপ তৈরি করা, আর অথরিটেরিয়ান কনজারভেটিভিজম, যেটা ক্ষমতায় থাইকা তারা দেখে, অথরিটেরিয়ান কনজারভেটিভিজম। এই 3টা এলিমেন্ট যখন কোনো রাজনৈতিক দলের মধ্যে থাকে, তারা যদি নির্বাচনেও নির্বাচিতভাবে আসে, তারা ট্রাম্প, নরেন্দ্র মোদী, আরএসএস, বিজেপি, জামাত,
এই মডেলের রাজনীতি, এগুলি ফ্যাসিবাদী রাজনীতি। এখন এরা যদি গণতন্ত্র শিখায় তে তো কিয়ামতের আলামত বুঝতে হবে। এতে তাদের কাছ থেকে আমরা গণতন্ত্র শিখবো না তো, কারণ তারা সকালে সরিয়া কায়েম করতে চায়, আবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিটিংয়ে বলে যে সরিয়া কায়েম করবে না। তো সকালে এক কথা, বিকালে আরেক কথা, কথায় কথায় ফেসবুকে সরকার গঠন করে। আমরা গণতন্ত্রের সবক আলোচনা তাদের কাছ থেকে শুনবো যাদের রাজনীতিটার মধ্যে গণতন্ত্র আছে। যার রাজনীতিটার মধ্যে গণতন্ত্র নাই, যে পুরা কাঠামোটাকে বয়ানের মধ্য দিয়ে ধ্বংস করে দিতে চায়, ধ্বংস করার মধ্যে দিয়ে একটা পারসেপশন ক্রিয়েট করতে চায়, তার কাছ থেকে তো এই সবক নিব না আমরা, কারণ এই শিক্ষা আমাদের হয়েছে না। কিন্তু তারা তো সর্বোচ্চ মানে যথেষ্ট সংখ্যক ভোট নিয়ে এসেছেন, তারা সরকারি গঠন করে ফেলছিল, আরেকটু হইলে প্রতিনিধিত্ব করছেন সরকারি, জনগণ ঠিক আছে, আল্লাহর রহমত আর জনগণ ঠেকাইছে 12 তারিখে। তারা তো সরকারি গঠন করে ফেলছিল, সমস্ত জরিপ টরিপ মিলে কিচ্ছু আসে যান না তো। জনগণ, আপনি ভোট পাইয়া ক্ষমতায়, হাসিনাও তো ভোট ছাড়া বিয়ে করে ক্ষমতায় আসছিল না। ম্যাটার হইল যে আপনি এই যে তারপরে যে এখানে কথা আসলো কি যে আপনার খলিল সাহেবকে অ্যাড করা হলো। খলিল সাহেবকে প্রথমে বলা হলো, তারা খুব ওয়েলকাম জানানো হইলো, তারা জামাত এনসিপি ওয়েলকাম জানালো, বিএনপি যখন বিরোধিতা করলো। এবার যখন বিএনপি নিল তখন আবার খলিল দালাল হয়ে গেল। খলিল সাহেবকে নেওয়া হলো জাতীয় স্বার্থ বিবেচনায়। আজকে সে দেখেন জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট। এটা কার লাভ হয়েছে? বিএনপির লাভ হয়েছে না বাংলাদেশের লাভ হয়েছে? এটা গোটা বাংলাদেশের মুখকে উজ্জ্বল করছে না সে। এবং সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতি যদি আপনার কায়েম করতে হয় এবং আপনার প্রতিবেশী, হোস্টাইল প্রতিবেশীর মধ্যে যদি আপনাকে ফাংশন করতে হয়, তাহলে গ্লোবালি আপনাকে তো এম্পাওয়ার হইতে হবে, জিও পলিটিক্সে তো আপনার ইনফ্লুয়েন্স বাড়াইতে হবে। সেক্ষেত্রে খলিল সাহেবের মতো লোক তো দরকার, কিন্তু এখানেও পলিটিক্স করতে হবে। তারপরে সংবিধান সংস্কার পরিষদ বা কমিশন নামে বিএনপি যেটা করছিল ইন্টারিমের আমলে, সেটার মতো ডেঞ্জারাস ভয়ঙ্কর জিনিস আর কিছু হয় না। আলী রিয়াজ সাহেব একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট। সংবিধান শুধুমাত্র একটা পলিটিক্যাল সায়েন্টিসিজমের বিষয় যেরকম না, আবার শুধুমাত্র লিগ্যাল অ্যাসপেক্টও না, দুটোর কম্বিনেশন লাগে। এবং এখানে ওয়ার অ্যান্ড টেররের পলিটিক্সের কথা আসলো। 13 সালে শাপলা মুভমেন্ট এবং ওয়ার অ্যান্ড টেররের পলিটিক্স, এবং সেখানে আলী রিয়াজের ভূমিকা কি আমরা জানি, সেরকম একটা লোককে আনা হইলো। তারপরে দেখেন এই যে 111-এর যে গভর্নমেন্টের কথা আমরা, 111-এর লোকজন কি এই গভর্নমেন্টে ছিল না? আলিমা মজুমদাররা কে, সাখাওয়াত সাহেবরা কে ছিল না? 111 ছিল না? 111-এর কথাটা কি আমি আবিষ্কার করছি? এই কথা তো 18 মাসে বহু আলোচনার মধ্যে ছিল। ইভেন যারা ক্ষমতায় ছিল তারা বের হয়ে এসে বলে নাই কিচেন ক্যাবিনেট ছিল, ক্যাবিনেটের মধ্যে ক্যাবিনেট ছিল। ক্ষমতারা যে জনগণের থেকে কুক্ষিগত করে একটা হামিদ কারজাই মডেলের দিকে তারা যে নিয়ে যেতে চাইছিল, এবং নির্বাচন খারাপ, কারণ একটা গরিবের ভোট আর একটা ব্যারিস্টারের ভোট দুইটাই সমান কি করে হয়, এই যে এলিটিজম তারা দাঁড় করাইছিল, দাঁড় করাইয়া জনগণকে আন্ডারমাইন করে গণতন্ত্র শিখাইতে চেয়েছিল। এবং ফরাদ মজারের মতো কিছু উইশফুল লোকজন বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। এবং যারা এই ধরনের বয়ান দিয়ে আজকে গণতন্ত্র কায়েম করতে চায়, তারা জনগণকে আন্ডারমাইন করে। ভেরি সিম্পল একটা পয়েন্ট বলে শেষ করবো। এই যে সংবিধান সংস্কার কমিশনের নামে বিশেষজ্ঞরা ভাড়া করে আসলো, মুস্তাহিন জহির কবের বিশেষজ্ঞ, কে চিনে তারে? সংবিধান সংস্কার কমিশনের তাকে সেখানে সদস্য করা হইলো কোন যোগ্যতায়, কার ম্যান্ডেট নিয়ে, কার সাথে আলোচনা করে? এবং এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে, এই যে নিরপেক্ষতার কথা বলেন, বিএনপি সরকার এসে সব দলীয় লোক গঠন করে বসে, তাহলে কি এনসিপি জামাতের লোক বসাবে সব জায়গায়? তাহলে নিরপেক্ষ হবে? নিরপেক্ষতার সংজ্ঞা কি ছিল 18 মাস? যে যদি জামাতের লোক হয় নিরপেক্ষ হইতে হবে। আবার কারণ জামাতের কোনো লোক, সমস্ত বুদ্ধিজীবী আজকে দেখেন জামাতের টোনে কথা বলে, মিডিয়াগুলো জামাতের টোনে কথা বলে, 2-4টা ব্যতিক্রম বাদে। সেখানে আপনি দেখবেন কথা বলে, হ্যাঁ আমি ব্যতিক্রমের কথা বলি, ব্যতিক্রম আছে কিন্তু নিরপেক্ষভাবে বলে। জামাতের টোনে কিভাবে বলে? কারণ এই যে রাষ্ট্রবিরোধী, এখানে লেলিনিস্ট প্রক্রিয়া এবং যারা খেলাফত চায় কিন্তু গণতান্ত্রিক কাঠামোর মধ্যে ফাংশন করতে হয়, তারা পুরা গণতন্ত্রকে একটা খেলনা মনে করে, পুরা গণতন্ত্রটাকে একটা মনে করে জাস্ট একটা মিডিয়াম। এই দিক দিয়ে যাইয়া কোনো রকম জনগণকে কোনো রকম বুঝাই সুঝে একবার ক্ষমতা দিতে পারলে নিজের মতাদর্শ কায়েম করবে। কিন্তু গণতান্ত্রিক রাজনীতি কোনো মতাদর্শিক রাজনীতি না, এটা মূল্যবোধপন্থী রাজনীতি। আপনার ইডিওলজি কি, আপনি ডানপন্থী না বামপন্থী না মধ্যপন্থী, এটা আমি জিজ্ঞেস করবো না। আমরা জিজ্ঞেস করবো আপনার অধিকার ঠিক মতো পাচ্ছেন কিনা, আপনার চিকিৎসা স্বাস্থ্য ঠিক মতো করে, যে রাইট বেস পলিটিক্স। এই পলিটিক্সে ন্যারেটিভের কোনো সুযোগ নাই, এই পলিটিক্সে বয়ানের কোনো সুযোগ নাই, কিচেন ক্যাবিনেটের কোনো সুযোগ নাই, এইরকম বিশেষজ্ঞ নির্ভর সংস্কার বা সংবিধান সংস্কারের কোনো সুযোগ নাই। এটার জন্য অবশ্যই জনগণকে যেতে হবে। আর আপনি যদি গণতন্ত্র মিন করেন, আপনাকে সংস্কার বলেন পুনর্গঠন, এটা রাজনৈতিকভাবে হইতে হবে। এটা কোনো বিশেষজ্ঞ মতামত এসি ঘরের বুদ্ধিজীবিতার মধ্যে দিয়ে হলে হবে না। ধন্যবাদ জনাব তৌহিদুল ইসলাম মিন্টু। শেষের দিকে আমরা আপনি যদি যুক্ত করেন। না, উনি তো প্রায় সব বলে দিয়েছেন, আমার মনের কথাগুলো সব বলে ফেলেছেন। আচ্ছা, তারপরে আমি বলি যে আলী রিয়াজ সাহেবের ইন্টেনশন বলতে উনি কি বুঝালেন আমাদের ফরিদ সাহেব, আমি এটা বুঝলাম। তার মানে উনি জানেন আলী রিয়াজ সাহেবের কি ইন্টেনশন ছিল। আলী রিয়াজ সাহেব তো একটা জটিলতা তৈরি করে থুয়েই গেছে যে
এতগুলো প্রস্তাবকে একটা হ্যানার মধ্যে বন্দি করে দিল, যেখানে বিএনপি অনেক জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারপরে সেটাকে হ্যানা ভোটে নিয়ে গেল। এই যে একটা জটিলতা তৈরি করে আবার গণপরিষদ নির্বাচন, এই বিষয়গুলো সামনে এনে সেই যে জটিলতা, সেই জটিলতার এখন খেসারত দিতে হবে সামনের দিন। বিএনপি তো সেই জটিলতা মেনেই ভোটে গেছে। হ্যাঁ, নির্বাচনে গেছে। গেছে। ভোট না হলে তো সমস্যা ছিল, যারা ভোটকে না করতে দিয়ে, যারা ভোট হতে দিতে চাচ্ছিল না, তারা যারা ইউনূসকে প্রলম্বিত করতে চাচ্ছিল, নানা ফর্মুলা সামনে এনে যে উনি যে কথাটা বললেন যে একজন প্রফেসরের ভোট আর একজন কৃষকের ভোট কেন এক হবে, এই যে ফর্মুলা দিয়ে ক্রমশ ইউনূস সরকারকে যারা প্রলম্বিত করতে চাচ্ছিল, জি, তারাই কিন্তু লন্ডনে তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠককে মেনে নিতে পারে নাই। কারণ ইউনূস সাহেব সেখানে ভোট দেওয়ার প্রতিশ্রুতি করছেন, এরপর থেকে বিরোধিতা। ভোট তো ভোটের স্বার্থে। আমরা বর্তমান প্রেক্ষাপটে আসি, অতীতের আলোচনা তো হলোই। বর্তমান প্রেক্ষাপটে এই মুহূর্তে সরকার কি রাইট ট্র্যাকে আছে মনে করেন আপনি? আমি অবশ্যই মনে করি এখন পর্যন্ত সরকারের সমস্ত পদক্ষেপ রাইট ট্র্যাকে রয়েছে। এবং যে বাজেট সব কিছু দেয়, আমরা মনেই করছি যে এই মানে সরকারের মাধ্যমে দেশের একটা পুনর্গঠন সময় সম্ভব। নেই, কিন্তু যেই কথাগুলো বলা হয়েছে বিভিন্ন কমিশন ইন্টারিমের সময় যেগুলো হয়েছে, বিশেষ করে আপনিও বলছিলেন যে বিচার বিভাগ পৃথকীকরণের বিষয়ে সরকারের যে বিএনপি কিন্তু এই কথা বলে নাই যে আমরা এটা বাস্তবায়ন করব না। বিএনপি এই আইনটা আবার যাচাই বাছাই করে দেখবে, তারা দেখবে যে কোনটা সঠিক কোনটা বেঠিক। একজন আমেরিকা থেকে উড়ে আসা একজন বুদ্ধিজীবী তত্ত্ব মতো দেশ চলবে না। একটু আগে উনি বলেন ফরাদ মজার একটা ধূম্রজাল তৈরি করে দেন, দিয়ে সেখানে জাতিকে ঘুরপাক খান এবং তরুণদের একটা জেনারেশনকে উনি একটা বিপদগামী করেন। মানে জনগণের রায়টাকে আপনি আবার বুদ্ধিজীবিতা দিয়ে ভিন্ন খাতে নিতে চেষ্টা করতেছেন। জি, আমরা শেষের দিকে জনাব ফরিদুল হক আপনার বক্তব্য শুনবো। না, আমার বক্তব্য আমি আর কি বলবো, এটা খুব বেশি কিছু বলার নাই। যাই হোক, মানে গণভোট জনগণের রায় না, শুধুমাত্র ভোটই জনগণের রায়। আর আরেকটা কথা বলছেন যে একজন বুদ্ধিজীবী তরুণ প্রজন্মকে ভিন্ন খাতে প্রভাবিত করতে পারে। মানে হচ্ছে যেই তরুণ প্রজন্ম শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়ে দেশ থেকে বের করে দিতে পারে, তাদের কোনো পলিটিক্যাল এজেন্সি নাই, শুধুমাত্র একজন বুদ্ধিজীবী বললো তার এটা মেনে নিল সেই করে। মানে তাদের শুধু একজন হ্যামিলনের বাসিওয়ালাই ধরেন মনে করেন সবটা বোঝে, আর বাকি কেউ কিছু বোঝে না। এই যে তো ধরেন উন্নাসিকতা, মানে অন্যদেরকে ছোট করে দেখার যে মানসিকতা, এগুলো থেকে আমি আশা করব যে আমাদের সিনিয়র ইয়েরা বেরিয়ে আসবেন। বেরিয়ে আসলে আরো ভালোভাবে দেখতে পারবেন যে পৃথিবী অনেক বদলে গেছে। এখন এই ধরনের উন্নাসিকতা, এই যে ধরেন বললে আর একটু এটাই কিছুদিন পরে মনে করেন যে ওই যে ইন্ডিয়াতে হয়েছে না, ককরোচের সাথে তুলনা করা হয়েছে তরুণদেরকে, তারপর ককরোচ পার্টি হয়ে গেছে। হ্যাঁ, এটা আর একটু কঠিন ভাষা এইটা হবে। মানে প্রত্যেকটা জনগোষ্ঠীর প্রত্যেকটা অংশের আলাদা আলাদা পলিটিক্যাল যে এজেন্সি আছে, এজেন্সিকে অস্বীকার করা হয় সব সময়। মানে এরা কিছু বোঝে না, এই অমুক বুদ্ধিজীবীরা করতেছে, অমুক এদেরকে ডাইভার্ট করতেছে। শুধুমাত্র যারা এসি রুমে বসে আমরা কথা বলি তারাই সবটা বোঝে, কেউ যে কিছু বোঝে না। এটা একটা বিরাট রকমের উন্নাসিকতা, আমি এটার সাথে মোটেই একমত নই। আর খুবই রডবেট বলছে যে রাজনীতি, যারা গণতান্ত্রিক রাজনীতি করে কাছ থেকে আমরা গণতন্ত্র শিখবো না। এটা যে ইটসেলফ একটা ফ্যাসিস্ট মানে মন্তব্য, একটা ফ্যাসিবাদী মন্তব্য। আপনি যদি গণতান্ত্রিক হন, প্রত্যেকের সাথে আপনার কথা বলতে হবে, প্রত্যেকের সাথে আপনার এনগেজ হইতে হবে। কে কি এইটা দেখে আপনি তার সাথে আর এনগেজ হবেন কি হবেন না সেটা আপনি করতে পারবেন না, এটা আপনি এই স্টেটমেন্ট দিতে পারবেন না। এই স্টেটমেন্টটাই হচ্ছে একটা ফ্যাসিস্ট স্টেটমেন্ট, যাকে আপনি আগে একটা বর্গের মধ্যে ফেলে দিয়ে ওকে আপনি বাতিল করে উনি শেষ করুক, পরে আমি বলবো। যে এটুকুর উত্তরটা আমরা একটু শুনি। একটা ফটোকার্ডের কথা, উনি ফটোকার্ড এবং বটের কথা বারবার বলেন, কিন্তু বটের কথা আজকে বলি না, ফটোকার্ড ন্যারেটিভের রাজনীতির কথা বলছি। প্রধানমন্ত্রী বিভ্রান্ত হয়ে ওই যে মদের দাম বাড়ানো নিয়ে উনি যে বক্তব্য দিয়েছিলেন কক্সবাজারে, ওটা তো ওনাদের বট আইডির একটা ফটোকার্ড করা বক্তব্য, তো কোনো বিরোধী দলীয় নেতা বলে নাই, কিন্তু প্রধানমন্ত্রী। তাহলে কোন মাত্রায় পর্যন্ত ওনারা চর্চা করেন খুব ভালোভাবে পরিষ্কার হয়েছে প্রধানমন্ত্রী। এবং আমি আসলে অনুরোধ করবো রনি ভাই, যেহেতু সরকারের উচ্চ মহলে যোগাযোগ আছে, প্রধানমন্ত্রীর আশেপাশে যে লোকগুলো আছে, যেই টিম মূলত ওনাকে গাইড করে, অন্তত বক্তব্য দেওয়ার ক্ষেত্রে যে স্ক্রিপ্ট লিখে দেয় এবং যে তথ্য দেয়, এই টিমের ভিতরে প্রথমে রিফর্ম করেন, তাহলে বাংলাদেশ রাষ্ট্রের রিফর্ম হবে, নাইলে হবে না। ওনাকে প্রতিনিয়ত ভুল তথ্য দেওয়া হয়, ওনাকে যে স্ক্রিপ্ট লিখে দেয় সেখানে ভুল বানান এবং ভুল শব্দও দেওয়া হয়, এরকম কয়েকবার দেওয়া হয় আপনার ঘটেছে। আমরা চাই না তারেক রহমান ফেল করুক, তারেক রহমান পাস করুক, আমরা তাকে সাপোর্ট করতে চাই। কিন্তু এই ধরনের মনে করেন যে এই উনি যে যাদের দ্বারা পরিবেষ্টিত আছে,
এটা ওনাকে ডোবাবে বলে আমাদের কাছে মনে হয়। জি জি। অসংখ্য ধন্যবাদ। এখন ওনারা যদি হিটলার, মুসোলিনি, নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে গণতন্ত্র শিখতে চান, এটা ওনারা শিখতে পারেন। আমরা গণতন্ত্র শিখবো। আমরা গণতন্ত্র বলতে বুঝি এটা মূল্যবোধের শাসন, কোনো মতাদর্শ না। আপনি যদি গণতন্ত্রকে মতাদর্শ হিসাবে নেন, আপনি ফ্যাসিস্ট হয়ে উঠবেন। হাসিনা কিন্তু বলেন না একদিনও যে আমি ফ্যাসিস্ট, সে কিন্তু বারবার আপনি বলতো অন্যের গণতন্ত্র। বক্তব্য নিতে চাচ্ছেন না, সেটি অন্যের বক্তব্য নিতে চাচ্ছি না, আমি নিতে চাচ্ছি গণতান্ত্রিক ভ্যালুজ যে মেনটেন করে, ভ্যালুজ হিসাবে, মতাদর্শ হিসাবে না। আমার বক্তব্য মেনোবারিং করা হচ্ছে। আমি অন্যের বক্তব্য বলতে আপনি কি আশা করেন যে হিটলারের বক্তব্য শুনে আপনি গণতন্ত্র কায়েম করবেন? আপনি কি আশা করেন মুসলিনের বক্তব্য শুনে গণতন্ত্র কায়েম করবেন? আমি তো জানি তার রাজনীতিটা ফ্যাসিবাদী রাজনীতি। কেন তাহলে কি আপনি বিরোধী দলের কাউকে হিটলার মুসলিনি মনে করতেছেন? আমি উদাহরণস্বরূপ বললাম। ফলে আপনার রাজনৈতিক কাঠামোর মধ্যে যদি আরএসএস, বিজেপি পন্থী এই ধরনের রাজনীতি থাকে, এবং মানে বিরোধী দলের রাজনীতিতে সেটি আছে। আমি বললাম একটা রাইট উইং ফ্যানাটিসিজম, পপুলিজম এবং কনজারভেটিজমকে ব্যবহার করার একটা প্রক্রিয়া যদি থাকে, আপনি ক্ষমতা পাওয়ার সাথে সাথে ফ্যাসিস্ট হয়ে এবং ক্ষমতা না যাইতেই আপনি ফ্যাসিস্ট। কারণ হইলো আপনি অন্য আপনার বিরুদ্ধে গেলেই শেষ করব আমরা সে দালাল। মাননীয় প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটিং, এটা তো মাননীয় প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটিং এর দায়িত্ব তো এটা বিরোধী দল নিলে ভালো হইতো। এবং মাননীয় প্রধানমন্ত্রী ভুল না করলে আর রাজনীতি করবে কি নিয়ে? হ্যাঁ, ভুল করতে দেন এদেরকে। কারণ হইলো উনি কোনো ভুল বক্তব্য দেয়নি। এখানে বিড়ি সিগারেটের দাম বাড়ানো নিয়ে হ্যাঁ যে প্রতিবাদ আসছে, এটা তো সত্য প্রতিবাদ করছে তারা। কিন্তু আনুষ্ঠানিকভাবে কি তারা না করছে তো স্পেসিফিক এইটার ব্যাপারে করছে? না, আমাদের দামের কথা উল্লেখ করছেন উনি। এখন তারা তো তিনি যে প্রতিবাদ বলছেন, জানাইছে। যে বক্তব্য শোনেন আগে। বাজেটে কি ছিল? বাজেটে তো বিড়ি সিগারেটের দাম বাড়ানো হয়েছে এবং জিনিসপত্রের দাম জনগণের জন্য যেগুলো প্রয়োজনীয় সেগুলোর দাম কমানো হয়েছে। তাহলে তারা যখন এই বাজেটকে মানি না, গরিব মারার বাজেট, তাহলে গরিব মানুষ তো বিড়ি সিগারেট খায়। এখন বিড়ি সিগারেটের পক্ষে তারা মতামত প্রদান করছে। হ্যাঁ, মদের দাম বাড়ানোর ব্যাপারেও কথা হয়েছে, কথা তো হয়নি, তারা পার্লামেন্টেও কথা হয়েছে, সেটা নিয়ে প্রধানমন্ত্রী বলছে। কোনো ভুল তথ্য তো দেয় নাই। এবং এখানে ফটোকাট কালচার ন্যারেটিভ, এটা কারা শুরু করছে এটা সবাই জানে। এখানে বিএনপি কে টাইনা আনাটা এটা একটা বাতুলতা। জি, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।